नमस्कार बंधुरा आज আমরা মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এমনিতে তো আপনারা জানেনই যে মিউচুয়াল ফান্ড তারা যে টাকাটা তোলে ইনভেস্টরদের কাছ থেকে সেই টাকাটা বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করে। এবার যে ধরনের অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করে সেই অ্যাসেট ক্লাসের ক্যাটাগরি অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিটা ডিসাইড হয়। মনে করুন মিউচুয়াল ফান্ডের যারা ইনভেস্টার তাদের টাকাটা তুলে নিয়ে যদি মিউচুয়াল ফান্ড কোম্পানি সেই টাকাটা বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ার বা যেটাকে ইকুইটি বলে সেখানেতে ইনভেস্ট করে, তো তাকে আমরা বলি ইকুইটি মিউচুয়াল ফান্ড। আবার যদি মিউচুয়াল ফান্ড কোম্পানি সেই টাকাটা পিওর ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করে তাকে আমরা বলি ডেট মিউচুয়াল ফান্ড। এইবার এই পিওর ইকুইটি আর পিওর ডেট এই দুটোর মাঝখানে মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি? হাইব্রিড মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড যারা কিনা একের বেশি অ্যাসেটেতে ইনভেস্ট করে। তো এই অ্যাসেট ক্লাস যেটা একের বেশি সেগুলো কি কি হতে পারে? ধরুন ইকুইটিতে ইনভেস্ট করলো, তার সাথে সাথে ডেট প্রোডাক্টেতেও ইনভেস্ট করলো, কখনো কখনো ডেট ইকুইটি ছাড়া আরও অন্য জায়গাতেও ইনভেস্ট করতে পারে। যেমন ধরুন সেটা প্রেসিয়াস মেটাল হতে পারে, যেমন ধরুন গোল্ড, সিলভার বা ইভেন রিয়েল এস্টেটেতেও ইনভেস্ট করতে পারে। যদি আমি জিজ্ঞাসা করি যে হাইব্রিড মিউচুয়াল ফান্ডের ডেফিনেশনটা কি, না হাইব্রিড মিউচুয়াল ফান্ড হলো এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা কিনা মোর দ্যান ওয়ান অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করে। এবার সেই অ্যাসেট ক্লাসগুলো কি কি থাকে? জেনারেলি ইকুইটি আর ডেট থাকে, তো কখনো কখনো তার সাথে গোল্ড, সিলভার বা রিয়েল এস্টেটেও ইনভেস্ট হয়। এইবার এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের তিনটে ফিলোসফি থাকে। সেই তিনটে ফিলোসফি কি? প্রথম যেটা সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন। এবার অ্যালোকেশন মানে বুঝতে পাচ্ছেন যে কোথায় কতটা ইনভেস্ট করব। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কি হয়? অ্যাসেট অ্যালোকেশন হয়। যেহেতু আমি মোর দ্যান ওয়ান অ্যাসেটে ইনভেস্ট করছি তো আমাকে ডিসাইড করতে হবে না যে এই অ্যাসেটে কতটা রাখবো, ওই অ্যাসেটে কতটা রাখবো, ইকুইটিতে কতটা ইনভেস্ট করব, অ্যাসেট ডেটেতে কতটা ইনভেস্ট করব। তো আমরা কি করছি, এই ভেরিয়াস অ্যাসেট ক্লাসেতে একটা অ্যালোকেট করছি, ইকুইটিতে এত, ডেটে এত, ইভেন দরকার হলে গোল্ড, সিলভার এই জায়গাতেও ইনভেস্ট করা যাবে। তো প্রথম যে প্রিন্সিপাল বা প্রথম যে ফিলোসফি সেটা কি? সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন। দু নম্বর যেটা আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কোরিলেশন বিটুইন দ্য অ্যাসেট ক্লাসেস। মানে যে দুটো অ্যাসেট বা যে তিনটে অ্যাসেটে আমরা ইনভেস্ট করব তাদের মধ্যে কোরিলেশনটা কি আছে সেটা দেখব। ধরুন যদি সিমিলার ক্লাস অ্যাসেটেতে ইনভেস্ট করি তাহলে কি হবে? তার রিস্কটাও সিমিলার হবে, রিটার্নটাও সিমিলার হবে। ধরুন আমি এমন ফান্ড বানালাম যেখানেতে শুধু ইকুইটিতেই ইনভেস্ট করব, সেখানে হয়তো লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতেও ইনভেস্ট করছি, মিড ক্যাপেতেও করছি, স্মল ক্যাপেতেও করছি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তো ইকুইটিতেই ইনভেস্ট করছি না। তো ইকুইটিতে ইনভেস্টমেন্ট, তো ইকুইটির যে রিস্ক, ইকুইটির যে রিটার্ন সেটা একই থেকে যাবে। তো এক্ষেত্রে কী হচ্ছে যে কোরিলেশনটা সেটা খুব হাই হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে খুব রিলেশন আছে। আবার উল্টোটাও হয়, যে আমি অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছি তারা যদি একের সাথে অন্যটার খুব লো কোরিলেশন থাকে তাহলে কী হবে? তাদের ক্ষেত্রে কী হবে? ডাইভার্সিফিকেশনটা বেশি হবে। মানে আমি একটা অ্যাসেটে ইনভেস্ট করলাম যেটা ইকুইটি, আর একটা অ্যাসেটে ইনভেস্ট করলাম যেটা কিনা ডেট। তো ইকুইটি আর ডেট এই দুটোর মধ্যে যদি রিলেশন কম থাকে, মানে যদি এরকম হয় যে ইকুইটি বাড়লে ডেট কমে, ডেট কমলে ইকুইটি বাড়ে, তাহলে কী হচ্ছে? দুটোর মধ্যে কোরিলেশনটা খুব কম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে? যে রিটার্ন যেটা হবে সেটাও ডিফারেন্ট আসবে আর রিস্কটাও কিন্তু ডিফারেন্ট হবে। তো আমাদেরকে দেখতে হবে যখন আমি হাইব্রিড মিউচুয়াল ফান্ডটা ক্রিয়েট করব, আমি চেষ্টা করব যে অ্যাসেট ক্লাসগুলোতে ইনভেস্ট করছি তারা যেন খুব কম কোরিলেটেড হয়, মানে একটার সাথে আরেকটার রিলেশন যেন কম থাকে। আর তিন নম্বর যে ফিলোসফি সেটা হলো ডাইভার্সিফিকেশন। মানে বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। আমি যে টাকাটা ইনভেস্ট করছি, যে অ্যাসেটটা যেটা আমি অ্যালোকেট করছি সেটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবো। কিছুটা ডেটেতে রাখবো, কিছুটা ইকুইটিতে রাখবো, কিছুটা আমি গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট বিভিন্ন অ্যাসেট ক্লাসে আমি ডাইভার্সিফাই করে দেবো, ছড়িয়ে দেবো, যাতে কি না একটা অ্যাসেট ক্লাসের মধ্যে আমার রিস্কটা বেশি হয়ে যায়। যখন আমি একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছি সেটা পারফর্ম করলে ভালো, পারফর্ম না করলে ডুবে গেল। তো যদি আমি সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কি হবে? একটা খারাপ করলে অন্যটা ভালো করতে পারে, তো আমার রিস্কটা কম থাকছে। তো সেই কারণের জন্য আমি কি করব? ডাইভার্সিফিকেশন করে দেবো। এইবার যে হাইব্রিড মিউচুয়াল ফান্ডের কথা বলছি তারও অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কিভাবে আছে? যেহেতু আমি বললাম যে ডেট আর ইকুইটিতে ইনভেস্ট করে, এটা সত্য কথা, কিন্তু কতটা ডেটে ইনভেস্ট করব, কতটা ইকুইটিতে ইনভেস্ট করব
তার উপর দাঁড়িয়ে এই যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড এর বিভিন্ন ভাগ তৈরি হচ্ছে। প্রথম যেটা, সেটার নাম হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা কনজারভেটিভ। এবার কনজারভেটিভ মানে কি? রক্ষণশীল। রক্ষণশীল মানে কি? যারা রিস্ক কম নেয়। এইবার বলুন যে হাইব্রিড ফান্ড আমি তৈরি করছি, তার যদি রিস্ক কম নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে? যে যেটা রিস্কি পোর্শন সেটাতে কম ইনভেস্ট করতে হবে, আর যেটাতে রিস্ক কম আছে সেটাতে বেশি ইনভেস্ট করতে হবে। এবার ডেট আর ইকুইটি এই দুটোর মধ্যে রিস্ক কোনটাতে কম? অবশ্যই ডেটেতে কম। ডেট থেকে রিটার্নটা ফিক্সড পাওয়া যায়, এই ক্ষেত্রে রিস্কটা কম আছে। তাহলে আমি কি করছি যে এই যে হাইব্রিড ফান্ডটা আমি তৈরি করলাম, এখানে ইকুইটির এক্সপোজারটা কম রাখবো। কত? 10 থেকে ম্যাক্সিমাম 25%। তাহলে আমি কি বুঝতে পারছি যে এখানেতে প্রিডমিনেন্টলি ডেট প্রোডাক্টে ইনভেস্ট হচ্ছে, ইকুইটিতে কম ইনভেস্ট হচ্ছে। তার মানে এই ফান্ডের এমটা কি? এই ফান্ডের এমটা হলো যে ডেট থেকে যেরকম রিটার্ন পাওয়া যায় সেটা তো পাবোই, তার সাথে একটু টপ আপ করে নিই, একটু যদি এক্সট্রা রিটার্ন পেয়ে যাই তার জন্য কিছুটা ইকুইটিতে ইনভেস্ট করে দিই। তো তাহলে ডেট প্লাস ইনভেস্টমেন্ট বলতে পারেন। মানে ডেটে যা রিটার্ন পাচ্ছি তার থেকে যদি একটু রিটার্ন এক্সট্রা পেয়ে যাই, রিস্ক অল্প একটু বেশি নিলাম, এই রকম একটা ব্যাপার। তো এটাকে বলবো আমরা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। তাহলে এই ফান্ডটা কাদের জন্য সুটেবল থাকছে? যে যারা ডেটে ইনভেস্ট করতে চান বা ডেট ইনভেস্টমেন্ট থেকে যেটা রিটার্ন পাওয়া যায় তার থেকে একটুখানি এক্সট্রা পেতে চান, তাদের জন্য এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড এটা সুটেবল হবে। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, সেটার নাম হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। মানে বুঝতেই পারছেন এক্ষেত্রে আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। অ্যাগ্রেসিভ ইন দ্য সেন্স আমি একটু বেশি রিস্ক নেব। রিস্ক তখনই বাড়বে যখন আমি ইকুইটি এক্সপোজারটা বাড়াবো। তো এই ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি মিনিমাম 65% কিন্তু ইকুইটিতে ইনভেস্ট করব। মানে বুঝতে পারছেন যে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট তার অ্যাটলিস্ট 2/3 আমি ইকুইটিতেই রাখবো, এবং দরকার হলে সেটা বাড়িয়ে 80% পর্যন্ত করতে পারি। তাহলে 65 থেকে 85% পর্যন্ত আমি ইকুইটিতে রাখবো, আর ডেটে কত রাখবো? 20% থেকে 35%। তো লাভ কি হবে? লাভ এটাই হবে যে এখান থেকে আমার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ আমরা জানি যে ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে কিন্তু বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার সাথে সাথে এই ফান্ডে কিন্তু রিস্কটাও বেশি থাকবে। তাহলে এটা বলা যেতে পারে যে যদি আপনি বেশি রিস্ক নিয়ে একটু বেশি রিটার্ন পেতে চান তাহলে আপনার জন্য অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড একটা সুটেবল অপশন হতে পারে। এর পরের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, বা এটাকে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডও বলা হয়। এই ফান্ডটা সত্যিকারেরই ডিনামিক। এর মজার ব্যাপারটা কি যে এই ফান্ডটা দরকার মতো এর ইকুইটি কিংবা ডেট পার্সেন্টেজ যেটা সেটাকে 0 থেকে 100% পর্যন্ত করে দিতে পারে। মানে কি? মানে যদি মনে হয় যে এই ফান্ডের ম্যানেজার বা তাদের যে ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল অনুযায়ী এই সময়তে ইকুইটিটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশান, তারা চাইলে পুরো ইকুইটিতেই 100% ইনভেস্ট করে দিতে পারে। তারপরে যদি মনে হয় যে এই সময়তে মার্কেট চাইছে যে ইকুইটি সব বেচে দিয়ে ডেটেতে টাকাটা ঢুকিয়ে রাখো, তাহলে একদম ইকুইটি পোর্শনটা 0 করে দিয়ে 100% ডেট পর্যন্ত ইনভেস্ট করতে পারে। তো এইটা হলো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। তো এই ফান্ডে কি হয় যে একটা অলরেডি একটা ফিনান্সিয়াল মডেল ফিট করাই থাকে যে আমি ম্যাক্সিমাম কত ডেট পর্যন্ত যাব বা ম্যাক্সিমাম কত ইকুইটি পর্যন্ত যাব, কখন ডেটেতে যাব, কখন ইকুইটিতে যাব, সেইগুলো মোটামুটি একটা সেট করা থাকে। সেই হিসেব করে এই ফান্ডেতে ডেট আর ইকুইটির অ্যালোকেশনটা ঠিক হয়। এটা কিন্তু ডিনামিক, বেসড অন দ্য মার্কেট কন্ডিশন। এইবার এই ফান্ডটা কাদের জন্য সুটেবল? তো যারা চান যে তাদের পোর্টফোলিওটা অটোমেটিক হোক, মানে একটা প্রিন্সিপালের উপর বেস করে কতটা ডেটে ইনভেস্ট হবে, কতটা ইকুইটিতে ইনভেস্ট হবে আমি নিজে মাথা ঘামাবো না, আমার মাথা ঘামানোর দরকার নেই। আমি একটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবো, এবং সেই মিউচুয়াল ফান্ডটা তারাই ডিসাইড করবে যে কখন ডেটে ইনভেস্ট করব, কখন ইকুইটিতে ইনভেস্ট করব, কতটা ইনভেস্টমেন্ট হবে। তাদের জন্য এই ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডটা সুটেবল হতে পারে। এরপরের যে ক্যাটাগরিটা সেটার নাম হলো আরবিট্রাজ ফান্ড। আরবিট্রাজ ফান্ডে কি হয় যে এই ফান্ডেতে মিনিমাম 65% ম্যাক্সিমাম 100% পর্যন্ত ইকুইটিতে ইনভেস্ট হয়। এইবার এই ফান্ডের মজার ব্যাপার এইটাই যে আমি বললাম না যে এই ফান্ডে ইকুইটিতে ইনভেস্ট হয়, তো ইকুইটিতে ইনভেস্ট হয় এ কথাটা ঠিক, কিন্তু ইকুইটির ইনভেস্টমেন্টের ধরনটা একটু অন্য। মানে এখানে যে আমি স্টক সিলেকশনটা করছি এইভাবে করছি না যে স্টকটা আজকে ইনভেস্ট করব, তারপরে স্টকটার
ফান্ডামেন্টাল চেক করলাম, তারপরে দেখলাম যে স্টকটা কতদিন পরে এটার ভ্যালু বাড়বে, 1 বছর 2 বছর হোল্ড করে রাখলাম, তারপরে বিক্রি করলাম। এই রকম কিন্তু প্রিন্সিপাল না, এইখানে প্রিন্সিপালটা একটু অন্য। স্টকে ইনভেস্ট করবো ঠিকই, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নয়, বরং একটা স্টক আলাদা আলাদা মার্কেটেতে বিক্রি হয়। যেমন ধরুন বম্বে স্টক এক্সচেঞ্জ, সেখানেও স্টকটা বিক্রি হচ্ছে, সেই স্টকটা আবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেখানেও বিক্রি হচ্ছে। এবার দু জায়গায় একই স্টকের একই সময়তে দামের পার্থক্য থেকে যায়। তো তখন আমি কি করব, যে সাইমালটেনিয়াসলি যেখানে কম দামে কেনা হচ্ছে সেখানে কিনবো, আর যেখানে বেশি দামে বিক্রি করা যায় সেখানে বিক্রি করে দেবো। তো কন্টিনিউয়াসলি আমি এই যে প্রাইস ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাকে কাজে লাগিয়েই কিন্তু প্রফিট নিয়ে নেব। এক্ষেত্রে সুবিধাটা এটাই যে স্টক মার্কেটে যে ভোলাটিলিটি সেটা কিন্তু আমাকে অ্যাফেক্ট করবে না, কারণ আমি একই সময় কিনছি একই সময় বিক্রি করে দিচ্ছি। আমার উদ্দেশ্য এটা নয় যে স্টকটাকে ধরে রাখবো, স্টকটা পরে ভালো রিটার্ন দেবে, এটা কিন্তু নয়। জাস্ট প্রাইস ডিফারেন্সটাকে কাজে লাগিয়ে আমি সেখান থেকে রিটার্ন পাচ্ছি। তো এই যে বিভিন্ন মার্কেটেতে এর প্রাইস ডিফারেন্স হতে পারে, বা আরও আছে স্টকে যখন ইনভেস্ট করবেন অনেকে হয়তো জেনে থাকবেন যে ফিউচার্স অপশানস বলে এরকম সব বিভিন্ন ধরনের স্টক ট্রেডিংয়ের বিভিন্ন ধরনের প্রসেস আছে। তো সেই ফিউচার অপশান এই সব জায়গাতেও ইনভেস্ট করে, তো সেই জায়গাতে ইনভেস্ট করে এরা কিন্তু সেইখান থেকে রিটার্ন পেতে পারে। তো এরকম আরবিট্রাজের ফান্ডেতে ইনভেস্ট করা মানে ইকুইটিতে ইনভেস্ট করা হলো, তার সাথে সাথে ডেট প্রোডাক্টেও কিছুটা ইনভেস্ট হয়। তো এইটাকে আমি বলবো যে আরবিট্রাজ মিউচুয়াল ফান্ড। এবার এই আরবিট্রাজ মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু ডিটেল ভিডিও অলরেডি আমি বানিয়েছি, এই ভিডিও শেষে দেখে নেবেন, আমি দিয়ে দেবো। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, সেটার নাম হচ্ছে ইকুইটি সেভিং স্কিম। তো ইকুইটি সেভিং স্কিমেতে কী হয়, এক্ষেত্রে ইকুইটিতে ইনভেস্ট হলো, ডেটেতেও ইনভেস্ট হলোই, তার সাথে সাথে ডেরিভেটিভ বলে একটা প্রোডাক্ট আছে, সেই ডেরিভেটিভেতেও ইনভেস্ট হবে। এবার যেটা ইকুইটিতে ইনভেস্ট করছি সেটা আমাকে গ্রোথ দেবে, ডেরিভেটিভেতে ইনভেস্ট করলে কি লাভ আছে না, ইকুইটি এক্সপোজারের একটা রিস্ক থাকে। তো সেই ইকুইটি এক্সপোজারের রিস্কটাকে কম করার জন্য কিন্তু আমরা ডেরিভেটিভ প্রোডাক্টে ইনভেস্ট করছি, সেটা ইকুইটির ডেরিভেটিভেতে। তার সাথে সাথে আবার আমি ডেট প্রোডাক্টেও ইনভেস্ট করছি, যেটা কিনা ফিক্সড রিটার্ন দেবে। তো এখানেও কি হচ্ছে যে 65 থেকে 100% পর্যন্ত আপনি চাইলে ওই আপনার ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন, আর ডেট প্রোডাক্টে 0% থেকে 35%। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা হাইব্রিড ফান্ড ঠিকই, কিন্তু এটা একটা ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড, কারণ 65% বা 2/3 কিন্তু আপনার ইকুইটিতেই ইনভেস্ট হবে। এইবার লাস্ট যেটা, সেটার নাম হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম কি যে আইদার ডেটেতে হচ্ছিল অথবা ইকুইটিতে হচ্ছিল, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কী হবে, ডেট ইকুইটি তো আছেই, তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের অ্যাসেটে ইনভেস্ট করা যায়। যেমন ধরুন গোল্ডে ইনভেস্ট করলাম, গোল্ড বা সিলভারেতে ইনভেস্ট করতে পারি, চাইলে রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারি। যেমন ধরুন রিট নিয়েও একটা ভিডিও বানানো আছে, এই ভিডিও শেষে দেখে নেবেন। তো রিটে ইনভেস্ট করা যায়, সেটা কিনা রিয়েল এস্টেট প্রোডাক্ট। তো এই মাল্টি অ্যাসেট ফান্ডের নিয়মটা কি বলছে যে আপনাকে মিনিমাম 3টে অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করতে হবে। শুধু 3টেতে করলে হবে না, প্রতিটা অ্যাসেট ক্লাসে মিনিমাম 10% ইনভেস্ট করতেই হবে। মানে এরকম না যে দুটোতে ম্যাক্সিমাম দিয়ে দিলাম, একটাতে 1-2% ইনভেস্ট করে দিলাম, তাহলে কিন্তু মাল্টি অ্যাসেট ফান্ড হবে না। মাল্টি অ্যাসেট ফান্ড হতে গেলে আপনার এই 3টে ক্যাটাগরিতেই মিনিমাম 10% আপনার ইনভেস্টমেন্ট থাকতেই হবে, সেটা ইকুইটি হোক, ডেট হোক বা গোল্ড হোক, যেটাতে আপনি ইনভেস্ট করছেন মিনিমাম 10% এখানে ইনভেস্ট হোক। এবার মাল্টি অ্যাসেট ফান্ডটা কাদের জন্য সুটেবল, যারা মনে করছেন যে আমি ঠিক বুঝতে পারছি না যে পোর্টফোলিওটাকে কিভাবে অ্যালোকেট করব, ডেট পোর্শনে কতটা রাখবো, ইকুইটিতে কত ইনভেস্ট করব, গোল্ডে কতটা ইনভেস্ট করব। তো এইসব চিন্তাভাবনা যাদের মধ্যে আছে বা যারা এটা ডিসাইড করতে পারছেন না, তারা একবার এক কাজ করে ফেলতে পারেন, একেবারে মাল্টি অ্যাসেট ফান্ডই কিনে নিলেন। সেই ফান্ডের ম্যানেজার ঠিক করে নেবে যে এখনের মার্কেট যে কন্ডিশন এই অনুযায়ী কতটা ডেটে ইনভেস্ট করার দরকার, কতটা ইকুইটিতে দরকার, কতটা গোল্ডে দরকার। তো এই হিসেব করে তিনি সমস্তটাই সেখানেতে ইনভেস্ট করতে পারেন। তো আসুন এইবার যে দুটো মিউচুয়াল ফান্ডের কথা বলছিলাম, আরবিট্রাজ ফান্ড আর মাল্টি অ্যাসেট ফান্ড, দুটো ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, দেখে নিন।